আজকে ক্লাসটা হচ্ছে আমাদের যে আমরা বাংলা টাইপ করতে পারি। হ্যাঁ, তো বাংলা টাইপ করার জন্য আমরা প্রথমে কি করতেছি, যে আমরা যে কোনো একটা ডকুমেন্ট ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে থেকে আমাদের শুরু নেম দিই না। তো বাংলা টাইপ করার জন্য আমরা কিন্তু দুইটা টুল ব্যবহার করি। একটা হচ্ছে বিজয় 52, আর একটা হচ্ছে অব্র। এখন এই বিজয় 52 যে সফটওয়্যারটা, এটা কিন্তু আমাদের গোনার, এটা হচ্ছে মুস্তাজা বার্তা, তার ফ্রন্ট হচ্ছে শুরু নিয়ম দিত। এটা আমরা অনেক সময় এইভাবে যদি আমরা এনে ক্লিক দিই না, তা কিন্তু এইভাবে আসবে। তো নতুন একটা কোন একটা কম্পিউটার গেলে এবার নাও আসতে পারে। তখন আপনি কি করবেন, এই জায়গায় আমাদের সার্চ দিবেন SUT, হ্যাঁ, দেওয়ার পরে একটা এন্টার। তার মানে কি আমরা বললাম যে এনে থাকবো স্ক্রুনি এম জে। হ্যাঁ, তাহলে সার্চটা দিলে সবচেয়ে ভালো, কারণ অনেক সময় এটা হাইড হয়ে থাকতে পারে, অনেকটা দূরে থাকতে পারে, তখন বুঝালবো বেশি। এরপরে এটা যদি শুরু নিয়ম দিতে, হ্যাঁ, আর এনে থাকবো বিজয় ক্লাসিক। তো বিজয় ক্লাসিক আনার জন্য আমরা এইভাবে ক্লিক দিতে পারি, অথবা আমরা কিবোর্ডের শর্টকাটে কন্ট্রোল অল্টারে, যে কন্ট্রোল অল্টারে দুইটা একসাথে চাপ দেয় বাংলাদেশ বি। তাহলে আমাদের এই দিকে থাকতেছে বিজয় ক্লাসিক, আর এই দিকে থাকতেছে আমাদের শুরু নিয়ম দিয়ে। তার মানে কি আমরা বাংলা লিখতে পারি। যেমন প্রশ্ন হইলো, আমরা এই টুলে টাইপ করবো না। কিসের জন্য এইগুলো টুলে টাইপ করবো না, এই যে এই সফটওয়্যার দেয়, কারণ হইলো আমরা যে সময় অনলাইনে কাজ করব, আমাদের অনলাইনে কাজ করতে গেলে আমরা কিন্তু এই টুলে প্রবলেম, একবার ইংলিশ অথবা আমি যদি পদার্থ প্রশ্ন করি, গণিত প্রশ্ন করি, অথবা কোনো একটা এই ইংলিশ টু বাংলা লাগে, অনেক কিছু ফাংশন তৈরি করা লাগে, তখন কিন্তু আমাদের এই যে এই সফটওয়্যার খুবই প্রবলেম করবো। কিসের জন্য, একবার বাংলা একবার ইংলিশ একবার গণিত, দুইটা মিসিং করবো, তিনটে মিসিং করবো, তখনই প্রবলেমটা দেখা দেয়। এই কারণে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কোনটা, আমরা ব্যবহার করবো নিকুশ। এখন এনে যদি আমি দিলাম ইংলিশ, এটা থাকবো ইংলিশ, আর এনো একটা ফন্ট আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফন্ট হচ্ছে নিকুশ। নিকুশটা দেখি যে আমরা যে কোনো টাইপ করতে পারি, ইংলিশ টু বাংলা, নিকুশের ফন্টটা খুব জনপ্রিয় বাংলাদেশের মধ্যে। এটা সবচেয়ে 100% মধ্যে 100% কাজ করে নিকুশ সফটওয়্যার দেয়। নিকুশ যে ফন্টটা দেয় সেটা দেবো আমরা নিকুশ, দিলাম না। এখন প্রশ্ন হলো, আমি যদি নিকুশ দিই, তাহলে এইদিকে তো এই যে অব্রত সফটওয়্যারটা, অব্রত সফটওয়্যারটা নাই গিয়ে, এই সফটওয়্যারে না হিডেন হয়ে আছে। আমাদের এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে আসো অব্র, এর রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে রেস্ট টু অব্র এর ক্লিক দিয়ে দিব। তার মানে কি, এই যে অব্রটা কিন্তু আগে থাকা। তার মানে এই সফটওয়্যার হচ্ছে মুস্তাজাবরের, আর এটা হচ্ছে মেহেদী হাসান, অব্র প্রতিষ্ঠা হচ্ছে মেহেদী হাসান। তো এই সফটওয়্যারটা কেন তো জনপ্রিয়, মানে এই সফটওয়্যারটা হচ্ছে আপডেট এবং এই সফটওয়্যার খুবই পাওয়ারফুল। এটা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রথম হওয়ার কারণ হলো, যে সময় ট্রেনিং সেন্টার আমরা শেয়ার, তখন দুয়ারে শেয়ার দিই, কারণ কেউ আবার এটাতে অভ্যস্ত হয়ে যায়, কেউ সবচেয়ে বেশি ভালো হয়েছে অব্র। অব্রটা কিসের জন্য, আমরা ইংলিশ টু বাংলা এবং সুন্দর করে সবকিছু লিখতে পারবো যেটা। আর এটা যদি আমি বাংলা লিখতাম চাই, ইংলিশ লিখতাম চাই, বারবার আমি ফন্ট চেঞ্জ করবো, তো ফন্ট চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লেগে দেবো। এই কারণেই আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করি যে আপনি সবসময় অব্র ব্যবহার করবেন। তো অব্রের জন্য প্রথমে দুটো জিনিস দেখবেন, যে অব্র যে সফটওয়্যারটা, এটা কি কম্পিউটার ইনস্টল করা আছে নাকি, আর এই যে বিজয় 52 সফটওয়্যার, বিজয় 52 যদি না থাকে কোনো সমস্যা নাকি, অব্র আছে। এখন প্রশ্ন হলো, এই বিজয় 52 একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে ইউনিবিজয়, এটা যে সময় কানেক্ট হয়, তখন কিন্তু আমরা এইটার মধ্যে আমরা লিখতে পারি। আবার ইংলিশ দাম, আবার অ্যাপ টুল দাম, ইংলিশ হবে, আবার অ্যাপ টুল দাম বাংলা হবো। তো প্রথমে আমরা যদি এই যে অব্র ব্যবহার করি, তার মানে আমরা এইখানে দিব নিকুশ, এবার ব্লক করবো, ব্লক করার পরে নিকুশটা আছে একটা এন্টার। তারপরে ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট সাইজে আসি 20 দিলাম। এখন যদি আমি আমার লিখতাম চাই, আমার লিখলাম না। এখন প্রশ্ন হলো, আমি বাংলাতে আমার লিখলাম, তো আমি যদি এই টুল দিয়ে লিখতাম, এই সফটওয়্যারে লিখতাম, তাহলে কিন্তু আমার ফন্ট চেঞ্জ করা হলো, ইংলিশ দেওয়া হলো। এখন এটাতে কিন্তু ইংলিশ দেওয়া লাগতো না। কিসের জন্য দেওয়া লাগতো না, তাহলে এই যে F12, আমাদের কিবোর্ডের যে ফাংশন কি আছে 12টা, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় F12। আর F12 আমাদের সবচেয়ে বেশি আমরা উইন্ডোজের সময় আমরা F12 ব্যবহার করি। তাই আর এটা হচ্ছে ES বার, যে কোনা যে বাটনটা, এটা হচ্ছে ESC এর বিশেষ কি, এটা আমাদের উইন্ডোজের এই যে 12টা কি আছে, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের ফাংশনালিটি উইন্ডোজের সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর 100% আমাদের 100% সবচেয়ে বেশি ব্যবহার করা হয় F12। F12 তে আমরা যদি সাব দেই, তাহলে একবার আইবো এই বাংলা, আবার যদি আমরা সাব দিই, তাহলে আর একবার আইবো ইংলিশ। এখন আমার লিখলাম না, এখন আমি বাংলাতে আমার লিখবো, তাহলে আমরা কি লিখবো, এই দেন F12 তে ক্লিক দিব, দেওয়ার পরে এখন এইদিকে দেন বাংলা হইছে, বাংলা কিন্তু হয়ে গেছে। তার মানে কি করতাম, আমি আবার বাংলা লিখবো, এখন কি হলাম, যে আমার লেখছে না। এখন আমি যদি পেনটা দিই, এখন তোমার লিখবো, তাহলে এই যে F12 এখানে কিন্তু কোনো কাজ করা লাগে, তোমার তোমার লিখলাম। এখন যদি আমি আবার বাংলাতে লিখতাম চাই, তাহলে আবার এই যে F12 এরপর আয় যাবো তোমার। এখন প্রশ্ন হলো, এই অব্রের মধ্যে কয়েকটা অক্ষরের ফেস, কিরকম অক্ষরের ফেস আমি একটু বোঝাই দিই। আচ্ছা, তারপর আমরা এই নিকুজ দিলাম না, এখন আমরা তো বুঝলাম। এখন এই যে অব্রতে আমরা টাইপ করতেছি, যে মেহেদী হাসান, এটা তো মুস্তাজাব সফটওয়্যার, আমরা মেহেদী হাসান যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার সময় আমরা করবো, তো এটা থাকবো নিকুশ, এটা একটা ফ্রন্টের নাম। এরপর আমি সফটওয়্যার কিভাবে কাজ করে দেখাই দেবো। আর এটা হচ্ছে অব্র। এখন আমরা এনে লিখলাম এটা। এখন যদি আমি ধরেন চাঁদ লিখতাম, তাই আমার চুন্ডু মুন্ডু প্রয়োজন না, তো আমরা কি শিফট 7 দিলে আমাদের কি হতো, চাঁদ হতো। শিফট 7 কাজ দিলে আমাদের শূন্য নামে চাঁদ হতো। এখন আমরা কি করবো, যদি চাঁদ লিখতাম চাই, এখন আমাদের চুন্ডু মুন্ডু লাগতো না। এটার জন্য কি লেখা আছে দেন, এই যে শিফট 2 তে চুন্ডু মুন্ডু, শুধু খালি এই যে অব্র সফটওয়্যারের জন্য কিন্তু শিফট 2। তাহলে আমরা কি করবো, শিফট 2 তে চুন্ডু মুন্ডু, তাহলে লেখা আছে আমাদের
এরপরে এখন আমার লিখলাম কি, এখন আমি ঋষিকার দিলাম, দিন লিখলাম, তাহলে আমরা যে সময় এই যে বিজয় বান্ন দিই, তাহলে ঋষিকাটা 22 যেখানে আসে আগে, এটা কিন্তু বাঁচতো না। আমরা কি করলাম, এই যে এই দ্বিতীয় ঋষিকার আমি দিয়ে দিলাম, কিন্তু বাঁচছে না, না বাসক আপনি দিয়ে দিবেন ওই যে সেম বিজয় বান্ন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, পার্থক্য নেই, যেভাবে কাজ করেন আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে অন দিয়ে দিই, বসে গেছে। আচ্ছা, তারপরে যদি আমি আবার এই যে অনেক সময় আমি এটা লিখলাম যে নাম, নাম লেওয়ার পর আমার বিষয় করে প্রয়োজন হয় না, বিষয় করে, তখন আমরা কি করবো, যে শিপ ধরে 6 দিব, 6, এই যে 6, তাহলে হয়ে গেছে। আর এটা কিন্তু এনে দিলে হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি আরটা কি দিলাম, যে এই যে 19 কালে একটা করে আমরা রং, অন তো আমার 19 কাটার প্রয়োজন, তখন আমরা এই যে শিপ ধরে কিউ দিলে হইতেছে, এই যে শুধু কিউ, কিউ, এই যে কিউ, কিবোর্ডে কিউ আছে না, এই যে কিউ দিলাম, এই যে রং আগে থেকে। আর এটা শিপ ধরে দেওয়া লাগে বিজয় বর্ণতে। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদের, যেমন আমরা যদি মহৎ লিখি, তখন আমাদের কন্ডাক্টরের প্রয়োজন, তাহলে আমরা শিপ ধরে 7 দিব, তাহলে কিন্তু কন্ডাক্টর না, শিপ ধরে আমরা দিব 7, এই যে 7, এই যে কন্ডাক্টর আগে থেকে। আর কি আছে, আর এই যে অক্ষরটার ফ্যাক্ট আছে, এই যে অক্ষরটা, হ্যাঁ আগে থাকতো আমাদের চুন্ডু বুন্ডু থাকতো না, মহৎ এই যে এই যে আছে না কিবোর্ডটা আমাদের, এই যে সাইডে এনে দিলি হয়ে যেত। আর এটা এসে দিছে, তারা এই জায়গা দিছে, হ্যাঁ 7 হিট দিছে। আচ্ছা, হিডেন দিছে। এরপর আরেকটা অক্ষর আছে আমাদের, যদি আমরা কক্সবাজার লিখতে যাই, তাহলে আমাদের এই বানানটা প্রয়োজন হয় না, যে জা জি এন, এই বানানটা আমাদের প্রয়োজন হয়, তাহলে এটা কিন্তু এইভাবে দিছে, হ্যাঁ জা জি এন। এরপর আর কি আছে আমাদের, আরেকটা অক্ষর আছে, যেমন আমি যদি ও লিখতাম চাই, ওটা, তো এটা ও আমাদের যত যুক্তবর্ণ আছে, হ্যাঁ যত যুক্তবর্ণ আছে তার মধ্যে এটা প্রথমে কি হয়েছে, যে দিলাম কড়াইছে না, এরপরে এনে কি বসে দেন, একটু দেন, এই যে জিয়া, তারপর সিস্টেমে দেন জি, তার মানে কি যত যুক্তবর্ণ অক্ষরে সব জি এর সাব দিলাম, এটা আপনারা জানেন, তাহলে জি এর সাব দিলাম। এরপরে কি কইছে, যে এই যে প্লাস টাস লাগতো না, হ্যাঁ এই যে এনে আছে না, যে প্লাস জি, এটা লাগতো না। আপনারা কি বলছে, যে জি এর সাব দেন, যেতে সাব দেন, জিতে সাব দেন, এরপরে এনে সাব দেন, আমরা এনে সাব দিলাম, এই জন্য জায়গা থেকে অতটুকু এটা একটু ফুল করে দিবেন, এটা গেছে গা। এরপর আর কি আছে, এখন যদি আমি এই যে ও লিখতাম চাই, তাহলে আমরা এক্স দিলে ও আইতো না, বিজয় বর্ণতে একটা দিলে কিন্তু হতো, কিন্তু আমি যদি এক্স দিই, তাহলে কিন্তু এইভাবে আইসা, এটা না। আমি কি করবো, যে জে এক্স দিয়ে দিব, জি জি এক্স, জি এক্স, হ্যাঁ জি এক্স, এই যে জি এক্স আগে গেছে না, যখন আমার ও আসলে আর প্রয়োজন হইতেছে, তাহলে জি এক্স আগে গেছে না। এই কয়েকটা করে ফেস, আর কোনো ফেস নাই, এবং সেম বিজয়ের মতোই, ল্যাপটপ যা আছে সব ঠিক আছে, খালি এনো এই 4-5টা করে ফেস, আর কোনো ফেস নেই। এর লাগে হারা কি করে, অনেক সময় কুটিনি ওই দেখা করতেছে না, করতেছে না। যেমন আপনি যে ভাবলেন না কেন, এটা এই অব্রদে অন আপনি 21 সালে হান। আচ্ছা, তারপর কাজ যেহেতু করে দিছি করালে, তাহলে আমরা এটা বুঝলাম না, আমি যদি কন্ট্রোল জেড দিই, তার কিন্তু আবার আগে থেকে এখন একটা জিনিস দিলাম, যে এই যে আমরা জিনিসটা লিখলাম, তোমরা পরে আপনি প্র্যাকটিস করেন, তো এই দিলে আর পরে তাহলে এটা কি একটা ডকুমেন্ট হয়ে গেছে না, ডকুমেন্ট হয়ে গেছে। এখন এই ডকুমেন্টটা আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এটা কিভাবে সেভ করতে হয়, এরপরে কাজ কি আমাদের এটা কিভাবে ফেস সার্ভ করতে হয়, এরপরে কাজ কি যে এটা কিভাবে পিডিএফ করতে হয়, এরপরে কাজ কি কিভাবে জিপ করতে হয়, এরপরে কাজ কি কিভাবে ফাইলে ট্রান্সফার করতে হয়। আমি এই কাজটা করাই। প্রথমে আমরা এই যে ডকুমেন্টটা তৈরি করলাম, এই ডকুমেন্টটা ধরো এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা কিভাবে কাজ করে, যদি আমি কোনো একটা অফিসে কাজ করি, প্রথমে কাজ কি, যে যেহেতু আমি টাইপ পারি, অব্র পারি, তারপরে শুরু নিয়ম যে পারি, দুটা টাইপ দিয়ে আমি করতে পারি। এখন আমাদের কাজ পুরোটা প্রজেক্ট করা। তো প্রজেক্ট করতে গেলে আমাদের প্রথম কাজটা কি হইতেছে, যে আমরা এই যে মেনু, হ্যাঁ কারণ এই মেনু কিন্তু সফটওয়্যার, যদি কোনো সফটওয়্যার কম্পিউটার মেনু না থাকে, কোনো সমস্যা নেই, আমরা মেনু দিয়ে যাইবো, আমরা এইভাবে যাইবো। এরপর আমরা দেখা যাচ্ছে মেনু ছাড়া যাই, এরপর আমরা দিলাম ফাইল, ফাইল থেকে আমরা দেবো আছে সেভ, সেভ অ্যাস, তাহলে আমরা ব্যবহার করবো সেভ অ্যাস। সেভ অ্যাস ব্যবহার করার পরে কিসের জন্য বলতেছি, এখন সেভ অ্যাস বলতে ধরেন আপনার কলেজের প্রফেসর, এখন আপনার মনে করেন যে ইংলিশের প্রশ্ন করা লাগছে, বাংলা প্রশ্ন করা লাগছে, কোনো একটা প্রশ্ন পার্ট পার্ট করা লাগছে, পুরুনজি পার্ট 1 পুরো 2 এরকম করা লাগছে না। এই কারণে সবসময় প্রশ্নের ক্ষেত্রে, যে কোনো একটা প্রজেক্টের ক্ষেত্রে সবসময় সেভ অ্যাস ব্যবহার করা সবচেয়ে নিরাপদ, কারণ আমি পার্ট পার্ট করে রিপোর্টটা তৈরি করতে পারি। এই কারণে আমরা ব্যবহার করবো সেভ অ্যাস। সেভ অ্যাস ব্যবহার করার পরে এর কিন্তু অনেক অপশন আছে, আসার পরে বলতেছে যে তুমি এটা কোন লোকেশনে সেভ করবা, তাহলে আমরা কি করব, এই যে বাউস করব, বাউস করার পরে এখন আমি এমন জায়গা সেভ করব যে জায়গা সেভটা করলে সুন্দর করিয়া বাসাতে হয়। এই কারণে আমরা কি করব, ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপ সিলেক্ট করলাম না, তো আজকে কত তারিখ, 12/4/2026 তারিখ, এটা বলে দিলাম ফেসবুকে। তাহলে আমরা কি করলাম, সেভ করে দিলাম, এরপর এসে সেভ, তাহলে ডকুমেন্টটা কি সেভ হয়ে গেছে আমাদের। এখন আমরা ডকুমেন্টটা দেখবো আসলে সেভ হয়েছে নাকি, তাহলে এই যে ডকুমেন্ট কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, তার মানে এইদিকে আছে না। আচ্ছা, এই যে ডকুমেন্ট আমরা সেভ করলাম, এখন এই ডকুমেন্ট আমরা কিভাবে ফোল্ডারে রাখতে হবে, এটা ফোল্ডার কিভাবে করতে পারি, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা কাজ করতেছেন, কাজ করার পরে ডকুমেন্ট আমরা সেভ করে রাখতে হবে, সেভ করার পরে এই ডকুমেন্টের ভিতরে আরেকবার একটু আপডেট করে নেবো, আরেকবার কাজ করে নেবো, আবার একটা ফোল্ডার ভিতরে রাখতে হবে, যাতে আমি আরেকবার পরবর্তীতে সহজে ফাইলে। তো ফোল্ডারটা করতে গেলে আমরা কি করবো, রাইট বাটনে ক্লিক দিব, হ্যাঁ নিউ, নিউ থেকে ফোল্ডার আসলাম না। এখন ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, তাই আমি ধরেন আপনার অফিসের নাম হয়েছে অফিস, ফাইলটা দিলাম আমরা, হ্যাঁ আপনার মধ্যে দিয়ে দিলাম,
তাহলে ওই গেল গা। এরপরে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা কি করবো মাউসের লেফট বাটনের সাবজেক্ট ধরবো, ধরার পরে এই দিয়ে নিয়ে আসবো, তাহলে ফাইলের ভিতরে গেল না। আচ্ছা, এখন যদি আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে তাহলে ফাইলটা এই কাছে আসে না। এখন আমার এই ফাইলটা আবার এই নয় আবার ফোল্ডার ভিতরে ফোল্ডার করবো, তাহলে আমরা কই না যে ফোল্ডার ভিতরে ফোল্ডার করা যায়, সত্য না মিথ্যা, তাহলে আমরা করতে পারতেছি না সত্য। আমাদের ক্লিক করি, ক্লিক করার পরে নিউ, নিউ থেকে এনোটা ফোল্ডার। এখন এনে যদি আবার ক্লিক করি, ক্লিক করে ধরেন আমি আমার নাম দিলাম রফিক, এখন এটার ভিতরে কিন্তু আবার রাখতে পারতেছি, আপনার আপনার নাম দিয়েন অথবা যে ফাইলের নাম নেন নাম দিয়ে দিন, তাহলে এর ভিতরে না, তাহলে ফোল্ডার ভিতরে কিন্তু আমরা ফোল্ডার হইতেছে। এখন আমাদের ওপেন করতে হবে ডবল ক্লিক, তারপর আবার ডবল ক্লিক দিলেই আমাদের ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে, ওপেন হয়েছে না। আচ্ছা, এখন এই যে ডকুমেন্ট আমরা তৈরি করছি না, এখন যদি স্যারে কয় যে এই ডকুমেন্টটা তুমি একটু পিডিএফ করে পাঠাই দাও, তাহলে আমাদের পিডিএফ করে পাঠাই লাগবে না। এই পিডিএফ করার জন্য আমরা কি করবো, এই যে ফাইল, ফাইল থেকে দেখেন আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যাবো ক্রিয়েট পিডিএফ ফাইল, তারপরে বলতেছে যে পিডিএফ ফাইলে একটা নাম তো অবশ্যই আছে, সবকিছু আছে, আমরা এখন পিডিএফ ফাইলটা কোন লোকেশনে সেভ করে লাগবো তার বলতেছে। আমরা কি করবো এনো ডেস্কটপ, ডেস্কটপ মানে সবসময় বাসায় থাকবে জিনিসটা আমার ডকুমেন্টটা। তারপরে আর এনে কিছু কাজ করতে ফাইল নেম, এই ফাইল নেম যেটা আছে এটা কোন কোথাও সমস্যা নেই, এরপর আমরা কি করবো পাবলিশে ক্লিক করবো, তাহলে আমাদের পিডিএফটা কিন্তু হয়ে গেছে। আমরা দেখি, আমরা আবার কাটি, তাহলে দেন আমার পিডিএফ হয়ে গেল গা। এখন পিডিএফটা কিসের জন্য, পিডিএফটা 100% মধ্যে 100% অফিসে ব্যবহার করা হইবই। কিসের জন্য, কারণ আপনারা ধরেন এই যে আমরা আপনারা যে ফাইলটা তৈরি করছেন ভালো করে বুঝুন, এই ফাইলটা তৈরি করছি আমরা কোন পন্দে নিকুশ পন্দে, আর আমরা ব্যবহার করছি কোন সফটওয়্যারটা অপডক। এখন অন্য একটা কম্পিউটার মধ্যে এই ফোনটা নাও থাকতে পারে, আমি যদি সরাসরি এই ফাইলটা ফাটা দিই তাহলে এটা একটু ইলিমিল হয়ে দেবো, ভেঙে দেবো। এই কারণে সবাই কি বলে যে তুমি পিডিএফ করে পাঠাও, পিডিএফ করে ফাটাইলে এই কম্পিউটারের মধ্যে কোনো কিছু না হতা হ্যাঁ কোনো সফটওয়্যার ইনস্টল করা না হতা এরপরে শো করে দেবো। এখানে সবাই পিডিএফ ফাইল চায়, ফাইল ভাঙে না, ফাইল ভাঙতো না। এবং পিডিএফটার মধ্যে আবার এডিট করতে পারবো অন্য সিস্টেমে, তবে পিডিএফটা এডিট করতে পারে না, এটা সব ভালো বেশি। পিডিএফ করন যায়, এডিট সিস্টেম করন যায়, তবে এখানে পিডিএফ ফাইলটা দিলে এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করতে পারে, সহজে প্রিন্ট করলে এক ক্লিকে এবং সহজেই ব্যবহার করতে পারে ফাইলটা। এখানে সবাই বলে যে কোনো বিষয়ে কাজ করতে গেলে বলবো পিডিএফ ফাইল পাঠাও, মানে পিডিএফ ফাইল দিলে সহজে কাটা করতে পারে। তাহলে আমরা প্রথম যে একটা ফাইল তৈরি করা হয়, প্রথম যে একটা রিপোর্ট তৈরি করা হয়, এটা কিন্তু ওয়ার্ডে তৈরি করা হয়, ওয়ার্ডে তৈরি করার পরে এটা কি করে আবার পিডিএফ করে পাঠায় দেয়। পিডিএফ করে পাঠাইলে ওই কম্পিউটার ফন্ট এটা না অথবা কোনো সমস্যা নেই, তাই শুরু করবো, তারপর সহজে প্রিন্ট করে ওর কাজ করতে কাজ। আর যদি আমরা এই ফাইলে ওয়ার্ড ফাইলটা পাঠাই তাহলে এই কম্পিউটারের মধ্যে যে ফাইলটা কম্পিউটারটা যে আমাদের ওপেন করবো যায় সেইটার মধ্যে এই ফন্টটা থাকতে হইব, সেম ক্যাটাগরি সফটওয়্যার থাকতে হবে, তাহলে এই বাঙ্গুনালে একটু বাইঙ্গা দেখা বুঝলে বোঝা যায় না, উল্টা ফালাতে। এখানে 80% 100% মধ্যে 100% সাররা বলে যে তুমি সাথে গুছিয়ে এগুলো আমি জানি পিডিএফ করে পাঠাও, খালি পিডিএফ সবাই পিডিএফ 100% মধ্যে 100% সবাই বলে পিডিএফ করে পাঠালে লেগে যত যে কোনো বিষয়ে কাজ করে না, কারণ পিডিএফটা করে গুরুত্বপূর্ণ, কারণ পিডিএফটা ফাইলে সবচেয়ে বেশি ভালো। তাহলে আমরা পিডিএফ করলাম না, পিডিএফ করে আমার পিডিএফ ফাইলটা এদিকে নিয়ে এলাম, আসলাম না। আচ্ছা, অনেক সময় কইব যে এই যে পিডিএফ ফাইলটা আছে এই পিডিএফ ফাইলটা একটু জিপ করে পাঠাও। হোয়াট ইজ জিপ? জিপ কিসের জন্য, ধরেন আপনার এটার একটা কম্পিউটার না, এখন আমরা যদি ইন্টারনেট চালাই, ইন্টারনেটের কারণে কোনো একটা সময় কোনো একটা ক্ষতিকর যে প্রোগ্রাম যে ভাইরাস ঢুকে গেছে, ঢুকিয়া ফাইল কিন্তু নষ্ট করে দিতেছে, এটা বিপদ না। এই কারণেই আবার কোন সময় আমি কোন একটা ফাইল গুরুত্বপূর্ণ ফাইল, এই ফাইলটার মধ্যে আমি একটা সুন্দর করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলে আমরা জিপ করে রাখুন, তাহলে আমার কম্পিউটারে কোনো প্রবলেম হয় তাহলে এই যে জিপ করে থাকলে এই ফাইলটা কি করবো ভাইরাস আক্রমণ করতে পারবো, যেটা বলা ওরা তালা মারা। তো এই কারণে আমরা জিপটা কিভাবে করবো, তো প্রথমে আমরা কি করবো এই ফাইলটা আমরা এদিকে আনি, আর এই ফাইলটা ধরেন আমরা একটু এইদিকে নিয়ে আসি, এখান থেকে আমরা বাইরে। তো এই যে এই ডকুমেন্টটা আর এই ডকুমেন্টটা আমরা কিভাবে জিপ করতে পারি, তো প্রথমে আমি ধরেন এই ফাইলটা এই যে এই পিডিএফ ফাইল আমরা জিপ করবো, তাহলে পিডিএফ ফাইলের উপরে এই যে পিডিএফ ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে শো মোর অপশন, তারপর আমরা যাই অ্যাড টু এ চিপ, তারপর আমরা আসবো এই যে জিপ। এখন জিপ করার পরে সে বলতেছে যে তুমি কি পাসওয়ার্ড দিবা, তাহলে আবার আমরা যদি এটা গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া যায় না, আমাদের কাছে কেউ ঢুকতে না পারে, তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন। আর যদি কোন যে না সমস্যা নেই গিয়া পাসওয়ার্ড বলতে নর্মাল দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা একটা প্রবলেম কি তা পাসওয়ার্ড মনে না থাকলে ফাইল রিকভারি করা যায় না, কারণ যেহেতু ডাটা সার্ভার নাই জায়গা আমাদের, এই কারণে আমরা পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। এরপর আমরা জিপ এই যে ওকে দিলাম, তার মানে কি এই ফাইলটা হচ্ছে পিডিএফ ফাইল, এই ফাইলটা কি এই ফাইলটা হচ্ছে জিপ ফাইল। এখন ভুল করিয়া এই ফাইলটা আপনারা ডিলিট করে দিয়েছেন, কোনো সমস্যা নেই গিয়া, তাহলে ডিলিট হয়ে গেছে, আমরা ভুল কমে এই থেকে ডিলিট করে দিই, রিসাইকেল বিন থেকে সব জায়গা থেকে ডিলিট। এখন এই ফাইলটাকে আমরা পাইবো না, এখন এই ফাইলটা কি করতে হইব, যেহেতু জিপ করা আছে তার মানে কি যে এই ফোল্ডারটার ভিতরে ফাইলটা আছে, এইটা আমরা কি করব এই জিপ ফোল্ডারের মধ্যে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে শো মোর অপশন, তারপর আমরা আসবো এক্সট্রাক্ট টু আমার ফাইলে আসবো। যদি আমরা আসি ফাইলটা আবার এখানে জিপ খুব গুরুত্বপূর্ণ, ধরেন আপনার গুরুত্বপূর্ণ ক্যালসের জন্য আপনি কোন এক সময় অনলাইন থেকে কোন একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, 100% আমাদের 100% সফটওয়্যারটা জিপ করা থাকে,
সব সফটওয়্যার 80% না 100% আমাদের 100% সফটওয়্যার জিপ করা যায়। জিপ করা কিসের জন্য তা? কারণ সফটওয়্যার যাতে কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারে, তাতে ক্ষতি না করতে পারে, এখানে জিপ করা যায়। অনলাইন থেকে যত সফটওয়্যার থাকুক, যত সার্ভে থাকুক, যা কিছু থাকুক, মানে জিপ করা যায় বেশিরভাগ। 80% 100% সফটওয়্যার গুলা ইন্টারনেট থেকে ডাউনলোড করলে জিপ করা যায়, ইন্টারনেট থেকে ডাউনলোড করলে জিপ করা। কারণ জিপ করা কি লাগে, ফাইলটা কোনো ক্ষতি হয় না, ফাইলটা একবারে সেভ থাকে, নিরাপত্তা হয়। এটা তো আমরা জিপটা বুঝে গেলাম। হ্যাঁ, এই ফাইল যদি জিপ করা লাগে রাইট বাটনে ক্লিক করার পরে শো মোর অপশন, তারপর আমরা দেখেন অ্যাড টু এ চিপ, তারপর আমরা আসবো জিপ, তারপরে ওকে। তাহলে এই ফাইলটা আমাদের জিপ হয়ে গেছে না? আমরা একটু রিফ্রেশ করি, তাহলে কিন্তু জিপ দিয়ে দেবো। তাহলে এই ফাইলটা কিন্তু আমরা জিপ করলাম। এখন প্রশ্ন হলো যে এই যে ফাইলগুলো আমাদের জিপ করতেছি, তো এই ফোল্ডার আমার জিপ করে যেত না? আমি সব ফাইল এদিকে রাখলাম, তারপরে এদিকে রাখলাম, তারপরে এদিকে রাখলাম, রাখছি না? এখন এই ফোল্ডারে আমি জিপ করে রেখে দেবো, যাতে এটার মাঝে কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, কোনো সমস্যা না করতে পারে। হ্যাঁ, জিপ করা যায়। তাহলে এলে কি করবো আমরা? ক্লিক করবো, ক্লিক করার পরে শো মোর অপশন, তারপরে এই যে অ্যাড টু এ চিপ, তারপর আমরা দেখাঙ্গা জিপ, তারপরে এসব ওকে। তাহলে এই যে ফোল্ডার জিপ হয়ে গেছে না, প্রোডাক্ট বড় কিন্তু জিপ হয়ে গেছে। আমাদের আমি এই প্রোডাক্ট লাই কোনো সমস্যা নেই। গিয়ে অ্যাড পরে যে আমি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে শো মোর অপশন, তারপর যদি আমরা এনটা এই যে এইদিকে না এনালে আসে না, এই যে এক্সট্রাক্ট টু অফিস ফাইল, এক্সট্রাক্ট টুলে আসে না, এক্সট্রাক্ট টু যে এনালে আছে এনে ক্লিক করবেন। তার মধ্যে কিন্তু আমাদের জিপ ফাইল হয়ে গেছে। এই যে আমাদের যদি এই ফাইলে যদি আমরা কাটতে লাই কোনো সমস্যা নেই, এই ফাইলটা আমাদের কিন্তু আছে। এখানে জিপ করে যে সময় আমি একটা ফাইল ট্রান্সফার করবো, আমি ফ্যান ড্রাইভে দিব, ফ্যান ড্রাইভ থেকে আবার যে সময় কম্পিউটার আনবো, একটা ফাইলও ক্ষতি হবে না। আর জিপ ছাড়া যদি আমি কোন একটা ফাইল আনি, তাহলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। এখানে সবাই সব ফাইল কি করবো? জিপ করে পাঠাইবো, জিপ করে পাঠাইবো, কারণ তাহলে ফাইলে আর কোনো সমস্যা দেওয়া যায় না। তো আমরা জিপটা বুঝলাম। যাক, অনেক সময় ওয়েবসাইটে স্যার এই তাহলে এটা গেল আমাদের। এখন যদি আমরা ফাইলে আসি, ফাইলে দেওয়ার পরে আমি আমার ডকুমেন্ট ওপেন করি, তো আমরা কি কি বুঝলাম যে কিভাবে জিপ করতে হয়, কিভাবে ফোল্ডার করতে হয়, কিভাবে ফাইলটা সেভ করতে হয়। আচ্ছা, আমরা আরো 6 মিনিট ক্লাস 20 মিনিট ক্লাস করবো। এরপরে আমাদের এটা তো শিফট আমাদের বুঝলাম। এখন একটা জিনিস দেন, ধরেন এই আমার বরাবর মধ্যে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ ভুল হয়ে গেছে না, তখন আমার বড় হাতে দিলে হইতেছে, এখন শুটিং। এখন আমার প্রশ্ন হলো, একবার আমি সেই পেজ করছি, এখন আবার যদি আমি এইভাবে কাটতে দিই, আমরা ক্লোজ করে এলাম, এখন এই ফাইলে যদি আবার ঢুকি, তাহলে এখন নাই কেন? আগে অবস্থার দরকার আছে না? এখন এনে প্রশ্ন হয়েছে আমাদের ভুল হয়েছে। ভুলটা কিরকম? ধরেন আমার এই বরাম রেবো প্রথম করে বড় হাতের, এখন আমি আমার লিখলাম। এখন এনে আর কিছু কাজ করতে হয় না, দুইটা জিনিস করবেন। একটা জিনিস শুধু খালি কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে এই যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। আর এটা যদি না দেন, তাহলে কিন্তু এই যে আপনি তো কাজ করছেন সব কন্ট্রোল এস, সব কিন্তু ডিলিট হয়ে যাবো। ধরেন আমি এনে দিচ্ছি আমার, এখন আমি লিখলাম এনে, ধরেন সোনার বাংলা দিলাম। এখন আমি আমার কাটা কে লাগবো, কারণ সেই সেভাবে কন্ট্রোল এস দেওয়া লাগবো। কন্ট্রোল এই কারণে আপনি যে সময় একটা ফাইল তৈরি করবেন, বারবার কন্ট্রোল এস। গুড। এরপর আমি লিখলাম যে আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? তাহলে এখন আমার কি করবো? এখন কন্ট্রোল এসটা দিলে সে ওইছে না ওইছে না, এইটা আমি কিভাবে বুঝবো? প্রশ্নটা এই কারণে আমরা কি করবো? কন্ট্রোল এস দেওয়ার পরে এই সাইডটার মধ্যে একটা কি করবো? সে ওয়ালিং দেবো, একটা বাড়িতে দেবো। আমরা কি করবো? কন্ট্রোল এস দেবো। তার মানে বুঝলেন যে এটা সেভ হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। এখন যদি আমি ফাইলটা ক্লোজ করে দিই, আবার যদি আমি ডবল ক্লিক করি, তাহলে গেছে না? সমস্যা আছে? এই কারণে এখন ধরেন এটা কিসের জন্য? এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা অফিসে কাজ করতেছেন, সুন্দর করে আপনি ফর্মেট সাজাচ্ছেন, কোন একটা মামলা আপনি সুন্দর করে সাজাচ্ছেন, সাজানোর পরে এখন আপনি কন্ট্রোল এস দিচ্ছেন না, সেভ করছেন না, তাহলে কিন্তু এই যে সব যাবো। তাহলে এই যে আপনি কষ্ট করে 1 ঘন্টা তৈরি করলেন, তো সমস্যা না? এই কারণে সেভ সুন্দর করে এবং পারফেক্ট শুটি ভয় বুঝালাম জিনিসটা। তাহলে এটা আমরা বুঝলাম না? আচ্ছা, এখন আরেকটা ক্লাস আমাদের পেজ সেটআপ করাই আমরা কাজ শেষ করবো। এরপর আমরা পেজ সেটআপ করলে যদি আমি একটা ঘরে তাই, তাহলে আমার ঘরে যে জিনিসপত্র কোন দিকে থাকবো আমরা সেটআপ করি না? আমার যে ডকুমেন্ট আমরা তৈরি করবো, তো এদিকে কিন্তু অনেকটা জায়গা, এদিকে অনেকটা জায়গা, এদিকে অনেকটা জায়গা কিন্তু জহল হয়ে আছে। তো এই জায়গাটা কি করবো? আমরা একটু কমায় দিয়ে দিব। তো এই কারণে আমরা প্রথমে ফাইল সেটআপ করার জন্য, পেজ সেটআপ করার জন্য আমরা প্রথমে দেখবো। কারণ পেজ সেটআপ কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমি যদি ভিউতে ক্লিক করি, ফাইলে ক্লিক করি, এরপরে প্রিন্ট উইথ প্রিভিউতে ক্লিক করি, যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, এখন দেন, তাহলে এই জায়গাটা আমার খালি আছে, অনেকটা খালি আছে। এই জায়গাটা কিন্তু অনেকটা খালি আছে, বা 1 ইঞ্চি করে খালি আছে। এই জায়গাটা এত খালি দরকার নাকি আমার? এই জায়গাটা আমরা কি করে কমাই দেবো? এখানে পেজ সেটআপ করে কিসের জন্য? কারণ একটা রিপোর্ট যে সময় তৈরি করা হয়, মানে হিউজ পরিমাণ কিন্তু লিখতে হয়। একটা যদি মামলা তৈরি করা হয়, তারপরে কিন্তু হিউজ পরিমাণ লিখতে হয়, কিভাবে কি কাজ করলে অনেকটা কিন্তু লিখতে হয়। তো এটা করার জন্য আমাদের কি করে? পেজ সেটআপ লাগে। তাহলে পেজ সেটআপ করার জন্য আমরা কি করবো? এই যে মেনুতে ক্লিক, তারপরে ফাইলে ক্লিক, তারপর আমরা দেখাঙ্গা পেজ সেটআপ। পেজ সেটআপ আসার পরে আমরা এদিকে কিন্তু মার্জিন, এদিকে আছে পেপার, এদিকে আছে লেআউট। তো মার্জিন জিনিসটা কি? মার্জিন কি করতেছে যে
এই যে টপ টপ প্যানেলে আছে না, টপ কি উপরে, এরপরে লেফট, লেফট তো বামেরটা, এরপরে আছে আমাদের এই যে ডানেরটা। আচ্ছা এই কারে দিয়ে কিন্তু আমাদের কি আছে পেপারটা দিয়েছে। এরপরে পট টাইম আর হচ্ছে ল্যাসকা, পট টাইম হচ্ছে লম্বভাবে আমরা প্রিন্ট করি না পাতাটা, এই যে যেরকম এই পাতাটা, হ্যাঁ এই পাতাটা কি লম্বভাবে না প্রিন্ট হয়েছে। এখন যদি আমি পাতাটা প্রিন্ট করি যেরকম এরকম ভাবে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের দিতে হবে ল্যাসক্যাপ, হ্যাঁ এই যে ল্যাসক্যাপ, এই কারণে দুইটা পার্ট। এখন আমরা পট টাইম দিলাম, দেওয়ার পরে এই যে এইদিকে টপ, টপে আমরা কি করবো ফার্স্ট দিব, ফার্স্ট দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে অতটুকু আপনি দিয়ে দিবেন। তাহলে এদিকে আমরা একটু ফাঁস দিলাম, সব দিকে সমান, একদিক দিয়ে ফাঁস দিলাম, একদিকে 6 দিলাম, একটু একদিকে কম একদিকে বেশি কাজ লাগছে না, এই কারণে কিন্তু আমরা এটা দিলাম। তারপরে এদিকে আসলাম, আসলো না, এখন দেন। তাহলে এই যে দুই আমাদের ফোর টাইম এটা এদিকে দিলাম। এখন বাংলাদেশের পেপার কিন্তু দুইটা চলে, একটা হচ্ছে লিগ্যাল পেপার আর হচ্ছে এয়ারপোর্ট পেপার, এই দুটো সবচেয়ে বেশিরভাগ চলে। তো এই কারণে লিগ্যাল পেপারের জন্য অথবা এয়ারপোর্ট পেপারের জন্য এবং নর্মাল প্রিন্ট বেশিরভাগ হলেও এয়ারপোর্ট, এবং যদি মামলা মহোদয় এবং যদি দলিল এইগুলো হয় স্ট্যাম্পে হয় তাহলে কিন্তু লিগ্যাল পেপার ব্যবহার করা হয়। এই কারণে আমরা কি করবো, পেপার ক্লিক করলাম, এখানে দুনিয়ার সব পেপার আছে, আমরা এই যে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে এয়ারপোর্ট, যদি আমি লিগ্যাল লাগে তাহলে আবার এই যে 30 সেকেন্ড ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে সব পেপার আছে, দুনিয়া যত পেপার আছে সব দেওয়া আছে না। তারপরে আমরা এই দুইটা পেপার বাংলাদেশ বিষয়ক চলে দিলাম এয়ারপোর্ট, এরপর আর কিছু কাজ করার দরকার নাই গিয়ে এরপর ওকে। এখন দেন এই যে এইদিকে আমাদের টাকাটা কমছে না, এখন আমার কিন্তু টাকাটা অনেকটা কমে আছে। তাহলে আমরা কি বুঝলাম যে পেজ সার্ভার কিভাবে করতে হয়, এবং তারপরে আমাদের পেজ সার্ভার আরেকটা অংশ আছে, এইভাবে কোনো একটা নতুন কম্পিউটারের মধ্যে এরকম মেনু না থাকতে পারে, এমনকি আমার কাজ করার জন্য পেজ সার্ভ করার জন্য সেভ করার জন্য সেভ বুঝে দিলাম। এটা মেনু না থাকলেও আমরা পেজ সার্ভ করবো, এই যে লেআউট, লেআউট থেকে আমাদের আঙ্গা সাইজ, সাইজ থেকে আমাদের আঙ্গা মোর পেপার সাইজ, তারপর আমাদের আঙ্গা মার্জিন আছে অপশনটা পেজ সার্ভার। আচ্ছা তারপরে আমরা এই যে মার্জিন, তারপর আমাদের কাস্টম মার্জিন, তারপর আমাদের আঙ্গা এই যে মার্জিন আছে না পেজ সার্ভার অপশন। এর পরে কোনো কিছু মনে নাই, তখন পেজ সার্ভার কেউ করবেন, এই যে রুলারটা, এই রুলারের মধ্যে ডবল ক্লিক করে দিবেন, পেজ সার্ভার অংশ আছে। আচ্ছা এরপরে রুলার যদি না পান তাহলে রুলার কিভাবে আনবেন, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে রুলার অপশনটা, অন রুলার অপশনটা নাই গিয়ে, তাহলে আমরা কি করবো, এই যে ভিউতে ক্লিক করার পরে এই রুলার অপশন আমরা কি করবো ফিক্স করে দিয়ে দেবো। এমন সময় গাইড টাইনের প্রয়োজন হয় আমরা এই ক্লিক করবো, আমাদের কিন্তু গাইড আগে থেকে আমরা উড়াই দিলাম। তাহলে আমরা বুঝলাম না, তাহলে আমরা কি কি শিখলাম, কিভাবে সেভ করতে হইব, কিভাবে পেজ সার্ভ করতে হইব, কিভাবে জিপ করতে হইব, কিভাবে ফোল্ডার করতে হইব, এবং কিভাবে পিডিএফ করতে হবে, এবং কিভাবে জিপ করা এবং পেজ সার্ভ করতে হবে। ঠিক আছে, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। তো আজকের মতো এখানে ক্লাস শেষ। ও পিডিএফটা না, ধরুন এটা আমরা পিডিএফ করলাম না, সেটা তো বুঝি, পিডিএফ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করবো, ফাইলে ক্লিক দেবো, এই যে ফাইল, হ্যাঁ এই যে কোন ফাইলটা, এই যে এই ফাইলটা, এই যে এনো ফাইলে ক্লিক দিলাম, যার পরে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমাদের ক্রিয়েট পিডিএফ, যেটা আছে না ক্রিয়েট পিডিএফ, এই ক্রিয়েট পিডিএফ এ ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে একটা লোকেশন দেওয়া দেবো, অন লোকেশনটা কি হচ্ছে ডিসপিসি মধ্যে আছে, আমরা কি করবো এই উলাটা একটু অপশন উপরে নিব, নেওয়ার পরে এই যে ডেস্কটপ সিলেক্ট করবো, তাতে দ্রুত সহজে ফাইল আম যায়, ডেস্কটপ সিলেক্ট, তারপর আর কিছু কাজ করতে না গিয়া একই নাম্বার বড় হয়ে যাবো, আমরা এটা 2 দিলাম, এরপরে পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পিডিএফ হয়ে গেল, আমরা এতে একটু বিদায় নিই। তাহলে পিডিএফ হয়ে গেছে না, এটা এই যে আমার 2 দিলাম, হ্যাঁ নাহলে এই যে একেবারে নাম তো পাবো না। এখন আমরা ধরেন পিন দেবেন, পিন 8 দিন ঘুরে দেবেন, হ্যাঁ এবার পিন দেওয়া হয়। তো আজকে আমাদের এখানে ক্লাস শেষ, আপনি ভিডিওটা বারবার দেখে নিন।